খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দিল্লির মুখপাত্র অভিষেক দায়িত্ব বেঁধে দিলেন মমতা। রাজ্যের বিষয়ে কি অতঃপর নীরব থাকবেন সেনাপতি? নৈহাটিতে বিপুল ভোটে জয়ী তৃণমূল প্রার্থী, মঙ্গলবারই বড়মার দরবারে মমতা। আর সব বিষয়ে কথা বলবেন না কুণালেরা, দায়িত্ব ভাগ করে দিলেন মমতা। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যে, তবে কি কপাল পুড়তে চলেছে? অপার অর্পিতা পেলেন জামিন, পার্থ কারাগারে। ফ্ল্যাটে কোটি কোটি মেলায় গ্রেপ্তারের 857 দিন পার। বিধায়কদের নিয়ে দা সবরমতী রিপোর্ট সিনেমা দেখতে গেলেন শুভেন্দু। কি আছে এই ছবিতে? বাংলাদেশে গ্রেপ্তার নিপীড়িত হিন্দুদের মুখ ইসকনের চিন্ময় প্রভু। আসছি বিস্তারিত খবরে। তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি সেই দায়িত্ব পেলেন দিল্লির মুখপাত্র হিসেবেই, অর্থাৎ নয়া দিল্লিতে বা জাতীয় রাজনীতিতে যা যা ঘটবে তার পরিপ্রেক্ষিতে দলের অবস্থান বা প্রতিক্রিয়া জানাবেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের অঘোষিত 2 নম্বর অর্থাৎ তথাকথিত সেনাপতি। সোমবার তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠকের পর চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছেন। স্বভাবতই প্রশ্ন ওঠে, তবে কি অভিষেকের সীমা বেঁধে দেওয়া হলো? তিনি কি দিল্লি ছাড়া কোনো বিষয়ে কথা বলতে পারবেন না? রাজ্যের কোনো বিষয়ে তার মত প্রকাশে কি দাঁড়ি টানা হলো? চন্দ্রিমার দাবি বিষয়টি তেমন নয়। তার কথায় উনি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি অন্য বিষয়ে কথা বলতে পারবেন না, বিষয়টা তেমন নয়। চন্দ্রিমা জানাচ্ছেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে কোনো বিষয় যুক্তিযুক্ত মনে হলে তা নিয়ে বলার অধিকার আছে অভিষেকের। বস্তুত সোমবারের বৈঠকেও অভিষেক একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন বলেই তৃণমূল সূত্রে খবর। বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল কেন এখনো কার্যকর হয়নি তা মানুষকে বুঝিয়ে কর্মসূচি নেওয়ার প্রস্তাব দিয়েছেন অভিষেকই। সেই মতো আগামী 30শে নভেম্বর শনিবার এবং 1 ডিসেম্বর রবিবার ব্লকে ব্লকে মিছিল, ধর্ণা, মিটিংয়ের কর্মসূচি নেওয়া হয়েছে। তৃণমূলের মহিলা বাহিনী ওই কর্মসূচি করবে। ঘটনাচক্রে 30শে নভেম্বরেই ডায়মন্ড হারবারে নিজের সংসদীয় এলাকায় ডক্টর স্পিড কর্মসূচির কথা বলেছেন অভিষেক। সেই একই দিনে তৃণমূলের মহিলা বাহিনীর দলীয় কর্মসূচি ঘোষণা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কিন্তু অভিষেক নিজেই ওই প্রস্তাব দেওয়ায় সেই বিতর্ক খুব একটা হালে পানে পায়নি। কলকাতায় কালীঘাটের বাড়ি লাগোয়া দপ্তরে দলীয় বৈঠকের পর অভিষেক সন্ধ্যায় উড়ানে দিল্লি গিয়েছেন। লোকসভার অধিবেশনে তিনি নিয়মিত হাজির থাকবেন বলেই খবর। দিল্লির মুখপাত্র হিসেবে অভিষেকের সঙ্গেই দায়িত্ব দেওয়া হয়েছে ডেরেক ওব্রায়েন, সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার, সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদকে। এরা যদি এলাকাভিত্তিক মুখপাত্র হন তাহলে পাশাপাশি বিষয়ভিত্তিক মুখপাত্রও বেছে দিয়েছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা। অর্থনৈতিক বিষয় বলার ভার দেওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র এবং বর্তমান অর্থমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমাকে। শিল্প সংক্রান্ত বিষয় বলার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাজা এবং সাংসদ পার্থ ভৌমিককে। উত্তরবঙ্গ, ঝাড়গ্রাম, চা বাগান ইত্যাদি বিষয় নিয়ে বলার জন্য মুখপাত্র নির্দিষ্ট করে দিয়েছেন মমতা। উত্তরবঙ্গ নিয়ে বলার দায়িত্ব পেয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং সাংসদ প্রকাশ চিক বড়াইক। চা বাগান নিয়ে বলার দায়িত্ব শ্রম মন্ত্রী মলয় খটকের। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। উপনির্বাচনে নৈহাটি থেকে রেকর্ড ব্যবধানে জিতেছেন তৃণমূল প্রার্থী সনদ দে, আর তারপরেই নৈহাটির বড়মার দরবারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মঙ্গলবারই তিনি বড়মার মন্দিরে পুজো দেবেন। দুপুর 3টে নাগাদ সেখানে যাওয়ার কথা। এই খবর পৌঁছতেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তারা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছেন। মন্দির এবং আশপাশের নিরাপত্তা খতিয়ে দেখছেন তারা। এরপর মন্দির কর্তৃপক্ষ বৈঠক করবে বলে খবর। এবারের উপনির্বাচনে নৈহাটি থেকে প্রায় 50,000 ভোটে জিতেছেন তৃণমূলের সনদ দে। এই ব্যবধান আগের বিধায়ক পার্থ ভৌমিকের ব্যবধানকেও পেরিয়ে গিয়েছে। তবে এই জয় আরও একবার ব্যতিক্রমী, কারণ এবার সনদদের সমর্থনে নেমেছিলেন ময়দানের 3 প্রধান। তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তবে সমস্ত সমালোচনা বিতর্ক উড়িয়ে জনসমর্থন আদায় করেছেন দক্ষ ক্রীড়া সংগঠক সনদ দে। মাস 6 আগে লোকসভা ভোটেও ব্যারাকপুর আসনটি বিজেপির অর্জুন সিং এর কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন তৃণমূলের পার্থ ভৌমিক। ফলে জোড়া জয়ের আনন্দে ভাসছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আর এই আবহেই মঙ্গলবার নৈহাটি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ভোট সাফল্যের পরেই সেখানকার শতাব্দী প্রাচীন বড়মার মন্দিরে মঙ্গলবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দেবেন। সূত্রের খবর এমনটাই। আর তাঁর আগমন উপলক্ষে স্বভাবতই বেড়েছে নিরাপত্তা।
পুলিশ কর্তারা বৈঠকে বসেছেন। মন্দিরে মুখ্যমন্ত্রীর প্রবেশ প্রস্থান কোন পথে হবে আলোচনায় তা উঠে এসেছে বলে খবর। এরপর মন্দির কর্তৃপক্ষ আলাদা করে এ নিয়ে বৈঠক করবে বলেও খবর। বৈঠকের পর বড়মা কমিটির সভাপতি তথা নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় বলেন, কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, মুখ্যমন্ত্রী অনেক দিনের ইচ্ছাকে মান্যতা দিয়ে আগামীকাল তিনি বড়মার দর্শন করতে আসছেন। তিনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়ক আলোচনা করলেন। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাই। সদ্য উপনির্বাচনে 6-6 পেয়েছে তৃণমূল, আর সোমবার কালীঘাটের বৈঠকে তাই ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার 26-এর জন্য দলকে প্রস্তুত করতে শুরু করে দিলেন মমতা। এতটুকু ভুল অনেক বড় সর্বনাশ করে দিতে পারে, তাই এবার দায়িত্ব ভাগ করে দিলেন সুপ্রিমো। কালীঘাটে কর্মসমিতির বৈঠকে শেষ হওয়ার পর চন্দ্রিমা ভট্টাচার্য সামনে আনলেন সেই তালিকা। মুখপাত্ররা এবার থেকে আর সব বিষয়ে কথা বলবেন না, থাকবে নির্দিষ্ট বিভাগ। দিল্লির রাজনীতি সংক্রান্ত বিষয়ে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ, ডেরেক ওব্রায়েন, সাগরিকা ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, সুস্মিতা দেব। অর্থনীতি বিষয় মুখপাত্র অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য। শিল্প বিষয়ক মুখপাত্র শশী পাঁজা ও পার্থ ভৌমিক। উত্তরবঙ্গ সম্পর্কে বলবেন গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চির বড়াইক। ঝাড়গ্রাম সম্পর্কে কথা বলবেন বীরবাহা হাঁসদা। চা বাগানের বিষয়ে প্রশ্নের উত্তর দেবেন মলয় ঘটক। বিধানসভা সংক্রান্ত কোনো ইস্যুতে জনসমক্ষে কথা বলবেন শোভনদেব চট্টোপাধ্যায়, মলয় ঘটক, মানস ভূঁইয়া, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ, শশী পাঁজা, সুমন কাঞ্জিলাল। তবে সার্বিকভাবে সংবাদ মাধ্যমকে কোথায় কত কথা বলতে হবে সেই তালিকা এখনো প্রকাশ করা হয়নি। এই ভিডিওটিতে আমরা 1000টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। রাজ্য জুড়ে ট্যাব কেলেঙ্কারির মাঝে ফের উঠল বিস্ফোরক অভিযোগ। জনসাধারণের দাবি অনুযায়ী রাজ্য সরকারের যে প্রকল্প শো স্টপার, এবার সেই প্রকল্প নিয়ে উপনির্বাচনে জয়ের পর উঠে এলো গুরুতর অভিযোগ। পূর্ব মেদিনীপুর জেলায় ট্যাবের টাকা না পাওয়ার পর এবার তমলুক শহরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগ এলাকার মহিলাদের। প্রতিকার চেয়ে পুরসভার দ্বারস্থ হয়েছেন উপভোক্তারা। দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সদ্য বৃহস্পতিবারই এ রাজ্যে সুখবর দিয়েছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ডিসেম্বর থেকে আরও মহিলারা পাবেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধে। নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে নতুন করে 5,07,000 মহিলাকে যুক্ত করা হয়েছে। এর জন্য প্রতি বছর অতিরিক্ত 625 কোটি টাকা খরচ হবে রাজ্যের। সংখ্যাটা হবে 2,21,00,000। 1 ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, লক্ষ্মীর ভান্ডার বাংলার অমূল্য সম্পদ। সরাসরি মুখ্যমন্ত্রী প্রকল্পে যে আবেদনগুলি পাই সেগুলো সবই দেখেন বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে 24,000-এর মতো আবেদন এসেছিল। পাশাপাশি দুয়ারে সরকারের মাধ্যমেও আবেদন এসেছিল বলে তিনি জানিয়েছেন। সেই সব মিলিয়ে আগামী ডিসেম্বর মাসে 5,07,000 মহিলাকে নতুন করে এই টাকা দেওয়া হবে। তৃতীয়বারের মতো সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, এবার রাজ্যের লক্ষ্য শিল্প। যদিও বিধানসভা ভোটের পর লোকসভা ভোটে এক অন্য সমীকরণই ধরা পড়ে। লোকসভা ভোটের প্রচারে এসে বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের মুখে শোনা যায় লক্ষ্মীর ভান্ডারের কথা, যে ভোট জিততে তৃণমূল সরকারের থেকে অনেক বেশি টাকা দেবে বিরোধী দলের সরকার। কিন্তু 24-এর ভোটের পর যাবতীয় সমীক্ষাকে কুপোকাত করে বাংলায় উঠেছে ফের সবুজ ঝড়। ভোট বিশ্লেষণের আলোয় এসে পড়ে লক্ষ্মীর ভান্ডার। এখানেই শেষ নয়, মহারাষ্ট্রে বিরোধী জোটে ইস্তেহারে মহিলাদের 3,000 টাকা ভাতা ঘোষণা করা হয়েছিল। নাম দেওয়া হয় মহালক্ষ্মী যোজনা। শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি। আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। সোমবার কলকাতার বিচার ভবন থেকে তাকে জামিন দেওয়া হয়েছে। 2022 সালের 22 জুলাই গ্রেপ্তার হয়েছিলেন পার্থ এবং অর্পিতা। প্রায় 50 কোটি টাকা উদ্ধার হওয়ার পরেই গ্রেপ্তার হয়েছিলেন অর্পিতা। সেই গ্রেপ্তারে 857 দিন পর জামিনে ছাড়া পেলেন তিনি, যদিও পার্থর জামিন মামলা এখনো ঝুলে। আদালত সূত্রে খবর, 5 লক্ষ টাকার বন্ডের বিনিময়ে অর্পিতাকে জামিন দেওয়া হয়েছে কয়েকটি শর্ত, যেমন মামলা চলাকালীন বাইরে কোথাও যেতে পারবেন না, জমা রাখতে হবে পাসপোর্টও। শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে 2022 সালের 22 জুলাই দক্ষিণ কলকাতার নাকতলার পার্থর বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছিল তাকে। পার্থের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছিল। টালিগঞ্জের একটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ 21,19,00,000 টাকা উদ্ধার করেছিল তারা। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা, সোনার গহনা।
এরপর ওই বছরেরই 27 জুলাই বেলঘরিয়ার আরেকটি আবাসনে অর্পিতার নামে থাকা দুটি ফ্ল্যাট থেকেও উদ্ধার হয় মোট 27,90,00,000 টাকা নগদ। এছাড়াও প্রচুর গহনা। ইডির দাবি অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে নগদে মোট 49,80,00,000 টাকা এবং 5,08,00,000 টাকার গহনা উদ্ধার হয়েছিল, সঙ্গে 7টি ভিন দেশের মুদ্রাও। নিয়োগ দুর্নীতি মামলায় একমাত্র অর্পিতার কাছ থেকেই নগদ টাকা উদ্ধার করেছিল তদন্তকারী সংস্থা। এছাড়া আর কোনো অর্থ উদ্ধার হয়নি কোনো জায়গা থেকে। শুধু অর্পিতার কাছ থেকে নগদ অর্থ উদ্ধার হওয়ায় অনেকেই মনে করেছিলেন নিয়োগ মামলায় তার জামিন পাওয়া কঠিন হবে, কিন্তু দেখা গেল পার্থর আগে অর্পিতাই জামিন পেলেন। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিজেপি বিধায়কদের নিয়ে দ্য সাবরমতী রিপোর্ট সিনেমাটি দেখতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু কেন, কি আছে এই ছবিতে? অতীতেও এমন দৃশ্য দেখা গিয়েছিল। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য কাশ্মীর ফাইলস ছবির সময় দলে দলে সিনেমা হলে ঢুকেছিলেন বিজেপির নেতা মন্ত্রীরা। দ্য কেরালা স্টোরির ক্ষেত্রেও ফিরেছিল সেই দৃশ্য। দ্য সাবরমতী রিপোর্ট প্রশংসা মোদির মুখেও। কি আছে এই ছবিতে? বিক্রান্ত মেসি অভিনীত দ্য সাবরমতী রিপোর্টের প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত ছবিটি দাঁড়িয়ে আছে 2002 সালের একটি ঘটনার উপর। সে বছর গুজরাতের গোদ্রা স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 27 ফেব্রুয়ারি ওই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল বহু মানুষের, যারা অযোধ্যায় কর সেবা করে ফিরছিলেন। এদিকে এরপরেই গুজরাটে শুরু হয়েছিল দাঙ্গা। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনা সামনে এসেছে। এই পরিস্থিতিতে পাল্টা প্রতিবাদের পথে নামতে দেখা গিয়েছিল হিন্দুদের। এবার নিপীড়িত হিন্দুদের মুখে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হলো ঢাকা বিমানবন্দর থেকে। তিনি ইসকন পুন্ডরিক ধামের সভাপতি। সম্প্রতি বাংলাদেশে মুসলিম কট্টরপন্থীরা চরম হুঁশিয়ারি দিয়েছিল, দাবি করেছিল নিষিদ্ধ করা হোক ইসকনকে, না হলে ধরে ধরে হত্যা করা হবে ইসকন ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় এই হুমকির কথা জানিয়ে ভারত এবং আমেরিকার হস্তক্ষেপ চেয়েছিলেন ইসকনের এক সদস্য। তারও আগে গত 5ই নভেম্বর ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলে ফেসবুকে পোস্ট করেন চট্টগ্রামের এক মুসলিম ব্যবসায়ী। ইসকনকে জঙ্গি সংগঠনের তকমা দেন তিনি, যার পরেই স্থানীয় হিন্দুদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের রূপ নেয় চট্টগ্রাম। বাড়িতে ঢুকে হিন্দুদের মারধর এবং গ্রেপ্তারের অভিযোগ ওঠে বাংলাদেশ সেনা এবং পুলিশের বিরুদ্ধে। এরপর ওঠে ইসকনকে নিষিদ্ধ করার দাবি। পাল্টা আন্দোলনে নেমেছে হিন্দুরাও। গত শুক্রবার রংপুরে এক বিশাল সমাবেশের আয়োজন করে তারা। সেখানেই বক্তব্য রাখতে দেখা গিয়েছিল চিন্ময় প্রভুকে। হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছিলেন তিনি, যদিও তিনি এও বলেছিলেন চট্টগ্রামে 3টি মন্দির ভাঙার চেষ্টা হলে সেগুলিকে রক্ষার সাহায্য করেছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও। খবর শেষ হলো। ধন্যবাদ।